সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল। এই যে দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি ভোটের রাজনীতিতে জাতীয় ঐক্য। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন। উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম এম আনোয়ার হোসেন, অধ্যক্ষ বঙ্গবন্ধু ল কলেজ। উপস্থিত আছেন মোহাম্মদ শাহেদ, আওয়ামী লীগ নেতা। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। হাবিব ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। আজকে যেহেতু আমরা বিষয় রেখেছি ভোটের রাজনীতিতে জাতীয় ঐক্য, যদি ঐক্য নিয়ে আপনার কাছে আমার প্রশ্নের জায়গা থাকে, গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কিন্তু বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়া। এই ঐক্য প্রক্রিয়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এটার সাথে ব্যক্তিগতভাবে যোগ দিয়েছে। আওয়ামী লীগ সহ তার সমমনা যে দলগুলো আছে এটিকে একটা ষড়যন্ত্রের ঐক্য হিসেবে আখ্যায়িত করেছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু অবশ্য এই ঐক্য নিয়ে কিন্তু মিশ্র প্রক্রিয়া দেখিয়েছে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কেউ কেউ কিন্তু এটা নিয়ে যেহেতু একটা সংশয়ের জায়গাও তৈরি হয়েছে, এটা নিয়ে আপনি বিশ্লেষণ কি করবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা টিভি দর্শক শ্রোতা দেশে দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা। আসলে গত 22 তারিখের পর থেকে টক শো থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকা এই জাতীয় ঐক্য নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, যে যার মনে করে বিশ্লেষণ করছে। কেউ এটা নিয়ে সরকার এটাকে সাংঘাতিক ভাবে মানে এটা ভয় পেয়ে এত আলোচনা নিয়ে আসছে, না এটাকে উপহাসের দৃষ্টিতে দেখতেছে, সেটা বুঝে ওঠার কোনো উপায় নেই। একবার বলে যে এই ঐক্য কাজে লাগবে না, এই ঐক্য থাকবে না, এই ঐক্য টিকবে না। আবার এই ঐক্য প্রক্রিয়ার সাথে জড়িত আছে তাদের নাম ধরে ধরে বিভিন্ন ভাবে তাদেরকে চিত্রিত করার চেষ্টা করছে, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, খুনি, বিভিন্ন ভাবে। এবং সাংবাদিকেরাও এটাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জন দেখছে। আজকেও যেমন আমি একটা টক শো শুনতেছিলাম, সেখানে দেখলাম যে এটা নিয়ে সাংঘাতিক ভাবে আলোচনা হচ্ছে। মানে এখন এইটাই হলো আলোচনার মূল বিষয় হতো, মানে খাওয়া দাওয়া ঘুম সব আরাম। এই ঐক্য টিকবে কি টিকবে না, এই ঐক্য কতদূর যাবে। তারপরে জামাতের সাথে আসাম আব্দুর আজকে যেমন যে এর সাথে বিশ্বজিৎ বাসায় বৈঠক ছিল, সেখানে বলেছে যে জামাতকে সঙ্গে করে ঐক্য হবে না। আবার ডক্টর কামাল হোসেন মনে একটা কোনো প্রোগ্রামে ছিলেন, যে কারণে যেতে পারেন নাই। সে কারণ সেগুলি নিয়েও দেখলাম টক শোতে আলোচনা হচ্ছে, উনি আসেন নাই। প্রথমেই হুজুর ছিল, নানান প্রতিক্রিয়া চলছে। আমার কথা হলো যে বর্তমান পরিস্থিতিতে কিছু লোক কিছু দল বিএনপি সহ যারা মনে করছে যে এই সরকারের অধীনে নির্বাচন হলে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, যে কারণে তারা একটা বৃহত্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারকে বলতে চাচ্ছে, বোঝাতে চাচ্ছে যে সংসদীয় গণতন্ত্র রীতিনীতি আদর্শ চরিত্র বৈশিষ্ট্য অনুসারে আপনি সংসদ বিলুপ্ত ঘোষণা করে তারা সংক্ষিপ্ত মন্ত্রিসভার নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠন করেন, কারণ এবার সংসদ যেহেতু বিতর্কিত, দিয়ে আপনার একটা নির্বাচনের ব্যবস্থা করেন। এটাই হলো মূলত চাওয়া। এখানে হরতাল, অবরোধ, আন্দোলন, সংগ্রাম এইগুলি কিন্তু এখানে কোনো প্রশ্ন সামনে আসতেছে না। এবং এখন প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, সেখানে দেখলাম যে অনেকে আলোচনা যেটা নিয়ে আসতে চাচ্ছে যে তারা কারা কয়টা সিট নেবে, কারা আগে চালাবে দেশ, কারা পরে চালাবে দেশ। তা আমার বক্তব্য হলো কি, যে একটা প্রক্রিয়া যখন শুরু হয়েছে, দেখা যাক না এটা কত দূরে যায়। যাতে এমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না যে দেশকে অশান্ত অবস্থায় নিয়ে যাবে, তা তো না। সব মিলে আমার কাছে মনে হচ্ছে যে ভোটের রাজনীতির আগে জোট অনেক সময় হয়, যেমন ভোটকে কেন্দ্র করে কিন্তু জোট হয়। ঐক্য নিয়ে অনেকভাবে অনেক বিশ্লেষণ অনেকভাবে করছে। আমার দল থেকে অনেক কথা বলা হয়েছে, বাট রাজনীতিতে ঐক্য হবে এটা স্বাভাবিক। অনেক অ্যালায়েন্স আমরা দেখেছি। আমরা আওয়ামী লীগের সাথে 14 দলের একটি ঐক্য আছে, বিএনপির সাথে জামাত সহ একটি ঐক্য আছে, আরো 20 দলীয় ঐক্য আছে তাদের। এখন যে নতুন ঐক্যের গোড়াপত্তন হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, বিষয়টি যদি আমি একটুখানি ব্যাখ্যা করি আপনাকে, দেখেন ডক্টর কামাল হোসেন, আসমর আব্দুর রব, বি চৌধুরী সাহেব, মাহমুদুর রহমান মান্না সব কিন্তু বাই প্রোডাক্ট আওয়ামী লীগের। ডক্টর কামাল হোসেন ভেটারান আওয়ামী লীগের ছিল, কোনো কারণে আওয়ামী লীগের সাথে তার বনিবনা হয়নি, আজকে তিনি আওয়ামী লীগের থেকে বাইরে গিয়ে একটি ঐক্য করেছেন। আসম আব্দুর রব 96-এ আওয়ামী লীগের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। বি চৌধুরী সাহেবের ফাদার, হি ওয়াজ দি ফাউন্ডার মেম্বার অফ আওয়ামী লীগের একজন। মাহমুদুর রহমান মান্না আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিল।
তো এই জিনিসগুলো আমার কাছে সম্পাদক ছিলেন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সবই কিন্তু একটা ক্ষোভের রাজনীতির থেকে তারা গিয়ে আরেকটা জায়গায় দাঁড়িয়েছেন। আমার কাছে কথা যেমন বি চৌধুরী সাহেব দেখেন আপনি, আজকে তিনি কিন্তু বিএনপির সাথে স্ট্যান্ড নিয়েছেন, বাট তিনি কিন্তু ভুলে গেছেন যে তাকে কিভাবে সংসদে অপদস্থ করা হয়েছে রাষ্ট্রপতি থাকা অবস্থায়। রাষ্ট্রপতি থেকে বেরোয় তিনি যখন তার দল বিকল্পধারা তৈরি করেন, তাকে কিভাবে রেল লাইনের উপর অপদস্থ করা হয়েছে তিনি কিন্তু এগুলা ভুলে গেছেন। ওই যে বললাম রাজনীতিতে ফুল স্টপ বলতে কিছু নাই, তো সেই জায়গাটাতেই আমার কাছে মনে হয় এগুলা ভুলে গেছেন। তারপর আরেকটি জিনিস দেখেন, ভেরি কনফিউজিং কথাবার্তা। ওনারা একই মঞ্চে দাঁড়িয়ে বললেন যে নির্দলীয় মানে একটি নির্বাচন কমিশন নতুন গঠন করতে হবে। তারপরে তারা মানে বললেন যে যেটি হাবিব ভাই বললেন যে তারা চাচ্ছেন যে ক্যাবিনেটটাকে রিশাফল করতে, সংসদকে বাজেয়াপ্ত করতে, এই ধরনের প্রস্তাব তাদের মধ্যে আসে। আবার দেখেন বিবিসিতে ডক্টর কামাল বলেছেন যে কি বলে আপনার নির্বাচন শেখ হাসিনার হাতে মানে বর্তমান প্রধানমন্ত্রীর আন্ডারে হলে কোনো সমস্যা নেই। এটা কিন্তু কনফিউজিং বক্তব্য। আবার সেটিকে খণ্ডানোর চেষ্টা করেছেন আসম আব্দুর রব, তিনি বলেছেন যে না, তার বক্তব্যকে টুইস্ট করা হয়েছে। বিবিসির মতন একটি সংবাদ সংস্থা যদি টুইস্ট করা হয় তাহলে তিনি কিন্তু তারা কিন্তু দুঃখ প্রকাশ করবে, সে পর্যন্ত কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। আরেকটি জিনিস দেখেন, জামাতকে নিয়ে যে রাজনীতির কথা বলছেন ঐক্যতে, তারা বলছেন যে একবার বলছেন যে জামাত সাথে থাকলে আমরা ঐক্য করব না, আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আমরা ঐক্যের মধ্যে নাই কিন্তু রাজনীতির জন্য আমরা ভোটের জন্য জামাত আমাদের সাথে থাকবে। ভেরি কনফিউজিং ঐক্য। আমরা একই মঞ্চে দেখতে পাচ্ছি ডক্টর কামালকে, একই মঞ্চে দেখতে পাচ্ছি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, মাহমুদুর রহমান মান্নাকে, বি চৌধুরী সাহেবকে একই মঞ্চে দেখতে পাচ্ছি। এখন মূল স্টিয়ারিংটা কার হাতে? তাহলে কি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই নেতৃত্ব থেকে বেরিয়ে গেলেন? তারেক রহমানকে এই নেতৃত্ব থেকে বেরিয়ে গেলেন? এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে। তো আমার কাছে যে জিনিসটি মনে হয় নির্বাচনের আগে ঐক্য হবে, আমি যদি আপনাদেরকে একটু বিচার বিশ্লেষণ করি, দেখেন আপনি ডক্টর কামাল, আসম আব্দুর রব, বি চৌধুরী সাহেব, মাহমুদুর রহমান মান্না, এরা অনেকদিন ধরে কিন্তু দলের বাইরে, এবং তারা কিন্তু গণফোরাম কিন্তু ডক্টর কামাল হোসেন আজকে না, কিন্তু বহুদিন ধরে তিনি গণফোরাম করছেন। তিনি যখন বলেন যে বিনা ভোটে নির্বাচিত এমপি, তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগে, কারণ তিনি জাতীয় সংসদে একবারই গিয়েছিলেন, সেটাও তিনি বিনা ভোটে গিয়েছিলেন। তো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটুখানি কনফিউজিং জায়গায়। ডক্টর আনোয়ার স্যার, যদি আপনার কাছে আমার প্রশ্নের জায়গা থাকে, জাতীয় ঐক্য নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে, এবং এখন কিন্তু একটা আলোচনার বিষয় এসছে যেটা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আপনার মাধ্যমে বাংলা টিভির দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাই। ঐক্য হয়েছে, এটা একটা ঐক্য হলো গণতন্ত্র পুনরুদ্ধারের ঐক্য, এটা বলতে চাচ্ছে তারা যে গণতন্ত্র নস্যাৎ হয়ে যাচ্ছে, গণতন্ত্র উদ্ধার করতে হবে, এই কথা বলা হচ্ছে। আসলে 2014 সালে যে নির্বাচনটা, এটা নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা। 2014 সালে বিএনপি নির্বাচনে যায়নি, যার কারণে একটা এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপি এখন বুঝতে পেরেছে যে আমাদের তো আমও গেল, ছালাও গেল, এখন তো আমাদের অবস্থা, আমাদের তো অস্তিত্ব নেই। কারণ বিএনপির এখন যে অবস্থা, ম্যাডাম খালেদা জিয়া জেলে আছেন, তারপরে যিনি সাজাপ্রাপ্ত আসামি তিনি দেশে নাই, উনি লন্ডনে আছেন। এখন এই যে উনার বিএনপির এই বছর রাজনীতি, আগামী যে 11তম নির্বাচন আসতেছে এই বছর ডিসেম্বরে, 27 ডিসেম্বর হওয়ার কথা, সেই নির্বাচনে তারা যাবে। এখন যেতে হলে নেতৃত্ব নাই, তাদের মধ্যে নেতৃত্বের শূন্যতা। আবার এদিকটা দেখা যাচ্ছে যে কিছু সমস্যা আরো তৈরি হবে আগামী 10 তারিখে, মানে অক্টোবরের 10 তারিখে 21শে আগস্ট বোমা হামলা, যেটা জঘন্য, পৃথিবীর জঘন্যতম। এইটাকে ভাষায় বলা যায় না যে ওই 21শে আগস্ট যেই নির্মম অত্যাচার, যেইভাবে হত্যা করা হলো, গুম মারা হলো, যেইভাবে মানুষকে মেরে ফেলার জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এটা খুবই জঘন্য। আর সেইটার জন্য যে 34 জন মারা গেল, অনেক আহত হয়েছে, এখনো পর্যন্ত অনেকে পঙ্গু আছে। তো এইটার একটা জাজমেন্ট আসতেছে সামনে। তো এই জাজমেন্টের পরে তো আরো পরিস্থিতি আরো অন্যরকম, বিএনপির মধ্যে অন্যরকম হয়, যে নেতৃত্বের শূন্যতা এমনি তাদের মধ্যে আছে। তো এই নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য, যেমন ডক্টর কামাল স্যার, উনি আমার প্রফেশনের লোক, আমার অ্যাপিলে অনেক পুরানো লোক, আর আমি বঙ্গবন্ধু ল কলেজের প্রিন্সিপাল, আর ডক্টর কামাল স্যার বঙ্গবন্ধু খুব আপন বন্ধু ছিলেন, খুব ক্লোজ বন্ধু ছিলেন, একবারে হৃদয়ের বন্ধু। অন্য কেউ ওনার মতো এত প্রিয়জন ছিলেন না, আমি যতটুকু জানি, এবং গোপন থেকে জানি, আমি অনেক তথ্য জানি।
এত আপনজন ছিল ওনার। তো এই আপন বন্ধু উনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে উনি কি বলেন জানি না, তো উনি লয়ার হিসাবে হয়তো কন্ট্রাক্ট নিয়েছেন বিএনপির সাথে যে আপনাদেরকে একটু উদ্ধার করে দিয়ে সামনে নির্বাচনটা আমরা করায় দেই, আপনার কমপক্ষে সরকারি দলে না যান, বিরোধী দলে যান, আর আমার দলে যারা রাজনীতি করে তো তারা একটু রাজনীতি করে। ডাক্তার কামাল হোসেন লয়ার হিসেবে দায়িত্ব নিয়েছেন কিনা? না, এই কথাটা তো একেবারে আমি একমত না। তো কামাল হোসেন একটা রাজনীতি দলের নেতা, উনি লয়ার হিসাবে এখানে তো আর নিয়োগপ্রাপ্ত হন নাই। এটা না, এটা 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 পরিবর্তনীয় রূপ আর কি, একটু চেঞ্জ করে নেওয়া, রাজনীতিও করেন আবার এটা বিষয় নেতৃত্বটা ঠিক না। ওনার মূল এই হলো উনি রাজনীতিবিদ একজন, এবং তারপর উনি লয়ার, বাট উনি রাজনীতিবিদের পাশাপাশি। এবং যে কথাটা বলা হয়, যেমন আমার অত্যন্ত প্রিয় আমার সাহেব যে কথাটা বলছেন, বিশ্বজিৎকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তার অপমানের জ্বালাটা যেন আবার নতুন করে অনুভব করেন। কিন্তু বিশ্বজিৎ স্যার বোঝেন যে ওনার ব্যক্তিগত ওনার মান অপমানের চেয়ে দেশের গণতান্ত্রিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এবং দুঃশাসনের হাত থেকে বাঁচানোর জন্য ওনার ব্যক্তিগত মান অভিমানের চেয়ে বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়া সবকিছু ভুলে বড় প্রয়োজন। তাই বিশ্বজিৎ আজকে এই ঐক্যবদ্ধ ভাবে বিএনপির সঙ্গে একসঙ্গে হয়ে এই দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে। একমত হতে পারবো না। আপনি একমত আপনার সময় আপনি বলেন। হ্যাঁ বলবো, আপনি সমাধান করেন। এইটা হলো বাস্তবতা। আর যে কথাটা বলা হচ্ছে যে এইটাই যদি হয়ে থাকে, বিশ্বজিৎ তো বিএনপির থেকে উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, প্রতিষ্ঠিত মহাসচিব সবকিছু। বিশ্বজিৎ যেটুকু হয়েছে সেটুকু হওয়াটা ঠিক হয়নি আমি বলবো। কিন্তু আজকে বর্তমান যে সরকার, পৃথিবীর ইতিহাসে এই ধরনের একটা অনৈতিক সরকার পৃথিবীর ইতিহাসে একটা দেখাতে পারবেন? কারণ ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত তখন কোন রাজাকার, কোন দেশের বিরোধী, কোন রাষ্ট্রের বিরোধী, কোন স্বাধীনতা বিরোধী কেউ নির্বাচনে দাঁড়ায় নাই। ৭৩ সালের নির্বাচন কেউ, যারা মুক্তিযোদ্ধা, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তারা সেদিন নির্বাচন দাঁড়িয়েছিল। সেখানে 9টি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বাদ বাকি আব্দুল জলিল, শাহজাহান ভাই, এরকম অনেক এমপিদের হারিয়ে দেওয়া হয়েছিল। এবং ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত জাসদের ভাষায় তারা বলে আমাদের ৩০,০০০ নেতা কর্মীকে আওয়ামী লীগ হত্যা করেছে। এবং আওয়ামী লীগের নেতা কিবরিয়া সাহেবকে কুমারখালীতে আপনার ঈদের ময়দান তাকে হত্যা করেছে। আওয়ামী লীগ পাশাপাশি দাবি করে জাসদ তাদের অনৈতিক উত্তর দিতে দেবেন না। জাসদ সেখানে বলে যে আমাদের ২০,০০০ লোককে আওয়ামী লীগ হত্যা করেছে। এবং জাসদকে স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারকে শক্তি তাকে দেয় নাই। সব ছেড়ে যদি বলি জেনারেল এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করে ৯ বছর দুঃশাসন চালিয়েছিল আওয়ামী লীগের বহু নেতা কর্মী, সেলিম, দুল্লাহ, রাফন বসুন থেকে শুরু করে সর্বশেষ আপনার ডাক্তার মিলন, জিহাদ, আমরা তাকে চলা পৃষ্ঠ হয়েছি। এইটা তোমার অনৈতিক, একটা অসভ্য এবং কামরুল শিখগুলি বলেছেন বিশ্ব বেহায়াদের, এইরকম অনৈতিক লোক, অনৈতিক রাজনৈতিক দলগুলি যারা একে অপরের প্রচুর মানুষকে হত্যা করেছে বলে পরস্পর দাবি করে, তাদের নিয়ে যদি একটা সরকার গঠন হতে পারে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতায় থাকার জন্য। আর এখানে চৌধুরী, বিএনপি, ডক্টর কামাল হোসেন, আসমা আব্দুল কেউ কারোর লোককে হত্যাও করে নাই, কেউ কারো হ্যাঁ বিশ্বজিৎ অসময় একটা আসন্ন হয়েছে। তারা মনে করে এই মুহূর্তে এই হাত থেকে বাঁচার জন্য ওইটুকু ভুলে দিতে হবে। বিষয়টা হচ্ছে যে উনি বিশ্বজিৎ সাহেবকে ডিফেন্স করলেন, বিশ্বজিৎ সাহেবকে ডিফেন্স করার মতন ব্যক্তি হিসেবে উনি ডিফেন্স করেছেন। আমি খালি মনে করিয়ে দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে উনি সম্ভবত জাসদকে নিয়ে কথা বললেন, যেটা হাবিব ভাই বলতে চেষ্টা করলেন। জাসদ কোন স্বাধীনতা বিরোধী কোন সংগঠন না। জাসদের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। জাসদের একজন আমাদের দলের মতো এখন মন্ত্রীও আছেন। এখন জাসদের ভূমিকা ইতিহাসবিদদের হাতে কিন্তু লেখা আছে। এটা নিয়ে কথা বলতে গেলে এখন ইতিহাসবিদদেরকে ডাকতে হবে। Let us not talk on that point. এবং ওই ভূমিকাগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু জাসদ সভাপতি এবং আজকের প্রধানমন্ত্রী তারা ঐক্য করেছেন। সেখানেও কিন্তু একটা ঐক্য ঘটেছে। আমি যে জিনিসটা বলতে চাই, আমি রাজনীতিতে ঐক্যটাকে কোনো নেগেটিভ বলতে চাই না, আমি বলতে চাই এটা পজিটিভ রাজনীতির ভূমিকা নেই, কিন্তু রাজনীতি যেন পজিটিভলি হয়। যেরকম কতগুলো জিনিস দাবি ছলেও যদি এসে আমি মনে করে থাকি, নির্বাচন কমিশনের সংস্কার। এখন রাজনীতি, এখন নির্বাচন হচ্ছে নকিং এট দি ডোর। আমি যদি ধরে নেই জানুয়ারির মাসটা অতিক্রম করি,
তাহলে সাংবিধানিকতার মধ্যে আমরা একটা পড়ে যাব। জানুয়ারি মাসের পরে আর সরকারের মেয়াদ থাকবে না, সংবিধান জটিলতার মধ্যে পড়ে যাবে, বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাবে। এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশন সংস্কার করার কোনো সুযোগ নাই, যেখানে নির্বাচন কমিশন যে কোনো দিন কিন্তু তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণা করলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের মধ্যে আসতে হবে। এখন বিষয়টি হচ্ছে যে হাউ বিএনপি উইল কাম এন্ড হাউ দিস ঐক্য, মানে যেটি করলো ডক্টর কামাল হোসেনরা, এই জোটটি কিভাবে নির্বাচনে আসবে এটি কিন্তু তাদের মধ্যে কিন্তু বোঝাপড়া। এটির সাথে কিন্তু এখন সরকারের খুব একটা, সরকারের জায়গায় একটা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলবে। নির্বাচন কমিশন যদি তাদেরকে সেই ফ্লোরটা দেয় যে হ্যাঁ তাদের কথা শুনবে, কারণ এটিতে কিন্তু একটা নতুন জোট তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনের কাছে কিন্তু কাগজপত্রে এই জোটের কিন্তু এখনো পর্যন্ত কোনো ভ্যালিডিটি আসে নাই। সুতরাং এটি নির্বাচন কমিশনকে জানান দিতে হবে যে উই আর জোট লাইক দিস। কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে এরশাদ সাহেব একটা 52 দল নিয়ে একটি জোট করেছেন, যে জোটটির আসলে কোনো ভ্যালিডিটি নেই। 52 দলের 52 জন আছে কিনা আমার সন্দেহ আছে, কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না। আমার কাছে কথা হচ্ছে যে নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ সেটিকে চায়। বারবার বলা হয় নৈতিক সরকার অনৈতিক সরকার, এই কথাগুলো আমরা শুধুমাত্র বিএনপির মুখ থেকেই আমরা শুনি। আমরা কিন্তু আন্তর্জাতিক কোনো গণমাধ্যম থেকে শুনি না, আন্তর্জাতিক কোনো ক্ষেত্র থেকে কিন্তু নৈতিক বা অনৈতিকের কথাবার্তা আমরা শুনি না। আজকের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আজকে বাংলাদেশকে একটি রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে গেছে, বিশ্ব নেতৃবৃন্দের কাছে কিন্তু বাংলাদেশকে সবসময় প্রশংসিত হতে দেখি। এবং আপনি জেনে খুশি হবেন বর্তমান জাতিসংঘে বাংলাদেশকে একটি সুখী রাষ্ট্রের দিকে কিন্তু পরিণত করা হচ্ছে। সেই জায়গায় আমরা একটি সুন্দর ক্রেডিবল ইলেকশন দেখতে চাই, এবং এই ক্রেডিবল ইলেকশন করার জন্য যদি ঐক্যের প্রয়োজন হয় ঐক্য করবে, নির্বাচন কমিশনের সাথে যদি আলোচনার প্রয়োজন হয় আলোচনা করবে, কিন্তু আমরা একটি ক্রেডিবল ইলেকশন দেখতে চাই যেটি আমাদের দলীয় সভানেত্রী এবং প্রধানমন্ত্রী সুন্দর নির্বাচনের জন্য এই ঐক্যটা কি ভূমিকা পালন করবে কিনা? হ্যাঁ, এটা আমি এর পাশাপাশি সাহেবের পাশাপাশি আমি হাবিব ভাই যে কথাগুলি বলছিলেন সেই কথাগুলি উত্তর দিতে হবে। যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী স্যার, উনি যখন বাইর হয়ে গেলেন, রাষ্ট্রপতি থেকে বাইর হয়ে গেলেন, তারপর উনি কিন্তু ওনার দল গঠন করে উনি কিন্তু নির্বাচন করেছেন। অর্থাৎ উনি 2006 সালেও এরকম একটা প্রক্রিয়া করেছিল, অনেকগুলি দলকে নিয়ে একটা জোট করার জন্য উনি চেষ্টা করেছিলেন। তারপরে তো জোট করে উনি সাকসেস হতে পারেননি, অর্থাৎ নির্বাচন তার হয়নি। 2006 তো নির্বাচন হয়েছে 2008-এ। তো 2008-এ কিন্তু বদরুদ্দোজা চৌধুরী সাহেব বিকল্প দ্বারা এবং এই ডক্টর কামাল গণফোরাম, ডক্টর কামাল স্যারের এই দল, ওনারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু ওনারা কেউ সিট পায়নি। কারণ কোন ওই নির্বাচনটা খুব সুন্দর নির্বাচন ছিল, কিন্তু ওই নির্বাচনে ওনারা কোনো সিট পায় না এবং জামানত বাজেয়াপ্ত হয়েছে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এর কারণ হলো কি, দেশে তো দুইটা বৃহত্তর দল, একটা হলো বিএনপি আর একটা আওয়ামী লীগ। তো এখন যদি আওয়ামী লীগ তো ডক্টর কামাল সাহেবকে, বদরুদ্দোজা চৌধুরী সাহেব ওনাদেরকে নিবে না, আর নেওয়ার জন্য দরকার নেই, কারণ আওয়ামী লীগের যথেষ্ট জনপ্রিয়তা আছে, দেশের উন্নয়ন করেছে। আর উনি যে পাশাপাশি এই কথার পাশাপাশি বদরুদ্দোজা স্যারের পাশাপাশি ডক্টর পরে আমি এটা বলতে চাই, জাতীয় পার্টিকে উনি যেইভাবে আখ্যায়িত করলেন, জাতীয় পার্টি 9 বছর ক্ষমতা ছিল, মানে এরশাদ সাহেব সামরিক শাসন চালাইছে, এটা খুবই খারাপ কথা। কিন্তু জাতীয় পার্টির এখন কিন্তু জনগণের কাছে জাতীয় পার্টির একটা গ্রহণযোগ্যতা আছে, এবং রংপুরে বলেন বা অন্যান্য জায়গায় বলেন, জাতীয় পার্টি অন্যান্য দল থেকে অনেক একটা জনপ্রিয়তা আছে, একটা পার্সেন্ট না, জনগণের মধ্যে 2% হোক আর 4% হোক একটা ভোট আছে। আর এই ভোটটা যখন আওয়ামী লীগের সাথে যোগ দেয়, তাহলে তাদের একটা নির্বাচনে সফল হওয়ার জন্য একটা লাভের হয়ে পড়ে, আর কি কল্যাণের দিকে নিয়ে আসে, অর্থাৎ সফলতা চলে আসে, পাস করে। বা রংপুরে যে সিটগুলি আছে এগুলির মধ্যে জাতীয় পার্টি 30টা 35টা 40টা সিট পেয়েছে। এখন বদরুদ্দোজা চৌধুরী সাহেব, গণফোরাম, ওনাদের তো ওই রকম পরিস্থিতি তৈরি হয় না, ওই রকম বড় দল না। তো সেই কারণে ওনারা বিএনপির সাথে, আর বিএনপির তো এখন নেতৃত্ব নাই, নেতৃত্ব না থাকার কারণে বিএনপি বাধ্য হয়ে একজন গার্ডিয়ান খুঁজতেছে, যে গার্ডিয়ান খুঁজে যে বদরুদ্দোজা চৌধুরীকে এত অপমান করা হয়েছে, উনি এখন যাচ্ছেন এই জন্য, সেই মান অভিমান উনি জাতির জন্য, জাতির কল্যাণের জন্য যাচ্ছেন, এই কথা বলা
আমরা রাজনীতিবিদদের কাছ থেকে এত ভালো বাংলাদেশের রাজনীতিবিদ হয়ে গেলে তত ভালোই হইতো, কিন্তু হয়নি। এর আগে উনি খুব সুন্দর অনুষ্ঠান করে বলছিলেন অভিভাবক খুঁজেছে, অভিভাবক পাচ্ছে, এবং সেই বিয়ে ওই যে আমার মালয়েশিয়ার ইয়াতে দেখেন ওই যে আনোয়ার সাহেবের সাথে যে বর্তমান ডক্টর মহাতির মোহাম্মদ কি করে ঐক্য করলেন, সেটা করছে মহাতির মোহাম্মদ সত্যিকার দেশপ্রেমিক, এই জন্য আনোয়ার সাহেব দেশপ্রেমিক, এই জন্য উনি মাফ করে দিয়ে ঐক্য করেছেন এবং ক্ষমতা এসেছেন। কিন্তু বাংলাদেশের যারা এত রাজনীতি করে তারা সবাই একটু খাওয়ার জন্য পাওয়ার জন্যই চেষ্টা করে। এখন এই যে তারেক জিয়া সাহেবের সাথে গন্ডগোল হয়েছে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের ছেলের, এইগুলি কিন্তু সবাই দেশের সবাই জানে, ভালোই জানে। সুতরাং ওনারা মানে জামানত পাবে না, জামানত না পাওয়ার জন্য ওনারা বিএনপি দ্বারে বর করেছেন, কথা বলতে হলে হিসাব করে বলতে হবে। আমি আমার কোন জায়গা থেকে কথাটা বলতেছি। প্রথমত উনি দলীয় ফোরামের লোক না, উনি একটা কলেজের প্রিন্সিপাল এবং আইনজীবী এবং আইন কলেজের প্রিন্সিপাল। ওনাকে কথা বলতে হলে কিছু নিরপেক্ষতা ছাপ থাকতে হবে। একদম আওয়ামী লীগের কেউ বেশি আওয়ামী লীগের হয়ে বললে এটা পাবলিক খাবে না, কারণ লোককে বলতে হবে আমি দলের লোক, প্রথমত কথা। আর আমার সাহেব যে কথাটা বলেছেন, আমি জাতীয় স্বাধীনতার বিরোধী বলি নাই, আমি বলেছি শেখ স্বাধীনতার বিরোধী কেউ নির্বাচন অংশগ্রহণ করে নাই, কেউ মুক্তিযোদ্ধারা করেছিল, সেই নির্বাচন তো সুষ্ঠু হতে দেয়নি, এটা আমি বলেছি। আর যে কথা বললেন, আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি বাংলাদেশে 1000 কোটি বিলাই দিয়ে বলেন তো ফখরুল আলমগীর অনৈতিক একটা লোক বা দুর্নীতিবাজ একটা লোক বলতে পারবেন না। কামাল হোসেনের অনেক কথা বলেন, কামাল হোসেন সম্বন্ধে বলেন যে কামাল হোসেন দুর্নীতি করেছে, রাজনীতি করতে গিয়ে বলবে না। বিশ্বজির কথা তো আপনি বলেন যে বিশ্বজিৎ বাংলাদেশে রাজনীতি করেছে, দুর্নীতি করেছে, আপনি লক্ষ টাকা খরচ করে যদি আপনার চেষ্টা করেন বলবেন না। কিন্তু আজকের বর্তমান যে সরকার, এই সরকারের 2-1 বাদ দিলে অধিকাংশ মন্ত্রীদের দুর্নীতি খুঁজতে গেলে বস্তা বস্তা দুর্নীতি বাড়াবে। আজকে বাংলাদেশের অধিকাংশ হঠাৎ মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? এই মারা যাওয়ার পিছনে দীর্ঘদিন যাবৎ বিদেশ থেকে পচা গম আর পচা চাউল খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাহেব নিয়ে আসার কারণে এগুলি খাচ্ছে, একেবারে মানুষের অগোচরে মারা যাচ্ছে, এবং সেখানে তার হাসপাতালে চিকিৎসা দিচ্ছে, বেশি লোক রুগী সেখানে ভর্তি হচ্ছে এই পচা গম খেয়ে। এই যে অবশ্যই সঠিক, আমাদের সাথেই থাকবে। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। হাবিব ভাই, আপনাকে এই বিরতিতে গিয়েছিলাম, বিরতির পূর্বে আপনি রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন, আমাদের ইলেকশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলেন। যদি এখন আমার কাছে একটা প্রশ্নের জায়গা থাকে যে এই যে জাতীয় ঐক্য হচ্ছে, এই ঐক্যর ফলে বিএনপির কোনো লাভ আছে কিনা? বিএনপি তো শুধু নিজের লাভ থাকে না, তো বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের লাভ যদি থেকে থাকে সেটাই বিএনপির লাভ আমি মনে করি। আর যে কথাটা বলা হচ্ছে যে এখানে জনগণের লাভ মানে কি শুধুমাত্র নির্বাচনে ভোট দেওয়া? না, ভোট দেয় না, ভোটটা একটা ফ্যাক্টর না। সেক্ষেত্রে আপনি জনগণের পক্ষে এতদিন কি কাজ করেন? না, এতদিন আমরা তো জনগণের পক্ষে কাজ করি। আমরা তো মাঠে ময়দানে আমাদের মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, জনসভা করতে দেয় না, যে কারণে আমরা জনগণের উপরে জনসভা করতে পারি। যাই হোক না কেন, কিন্তু কথা হলো যে নির্বাচনকে কেন্দ্র করে কথা বলে। নির্বাচন তো অবশ্যই, নির্বাচন তো একটা অবশ্যই ব্যাপার। নির্বাচন তো যদি আপনার জনগণের ভোটাধিকার জনগণ নিজের মতো করে প্রকাশ করতে পারে, দিতে পারে, তাহলে যারাই সরকার থাকবে তারা চিন্তা করে জনস্বার্থ বিরুদ্ধে কোন কাজ করা যাবে না। এই সরকার যেহেতু জনগণের ভোটের দ্বারা নির্বাচিত না, একের পর এক আপনার তো গ্যাস কোম্পানিগুলো তো লুজিং করতেন না, গ্যাসের দাম দাঁড়ায় যাচ্ছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেই যাচ্ছে, আপনার সারের দাম বৃদ্ধি করেই যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম। এখানে জনগণের মান উন্নয়ন হয়েছে, জীবনের মান উন্নয়ন। আমার ভাই আগে ওজন ছিল 75 কেজি, এখন হয়ে গেছে 78 কেজি। দিন যত যাবে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে সামনের দিকে, বৈজ্ঞানিক ইয়ের কারণে সারা পৃথিবী অনেকগুলো এগিয়ে গেছে। আমরা চিন্তা করতে পারছি যে মোবাইল ফোনে টেলিফোন ছাড়া কথা বলা যাবে। আবার আগে চিন্তা করতাম ফোনের ভিতরে মাল দেখা যাবে। আওয়ামী লীগের উন্নয়ন, হ্যাঁ আওয়ামী লীগের উন্নয়ন তো ওই যে প্রস্তুতি মুস্তাফিজ ইয়ে ওই ভুটান দিকে আফগানিস্তান হারাই দিল না, ওটা আওয়ামী লীগের উন্নয়ন। অবশ্যই কথা হলো, আমি বলি আওয়ামী লীগের ট্যালেন্ট ফান্ড মোস্তাফিজ, আমার গর্ব আমার এলাকার, সেটা হোক।
এখন আমার কথা হলো, আমি যেখান থেকে আসছি ফিরে, কথা হলো যে এই সংবিধান সংশোধন সবই করা যায়। বিচারপতি শাহাবুদ্দিন যখন প্রধান বিচারপতি ছিলেন, ওনাকে যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে বলা হলো, উনি শর্ত দিয়েছিলেন আমি তত্ত্বাবধায়ক প্রধান হব, বাট আমাকে নির্বাচনের পরে আবার কিন্তু প্রধান বিচারপতি আসনে বসতে দিতে হবে। মেনে নিয়ে আমরা করেছিলাম, সংবিধান পরে সংশোধন করি না, যথেষ্ট সময় আছে। এখনো আওয়ামী লীগের 2/3 মেজরিটি কালকে যদি সিদ্ধান্ত নেয় সংবিধান সংশোধন করব, অথবা নির্বাচনের পরে আমরা এটাকে কেন সংবিধান সংশোধন করবে? না করবে, আমি কেন বলবো, দেখেন না আমাকে ক্ষমতা দেওয়ার জন্য না, নৈতিকতার দিক থেকে ওনারা যেসব সংবিধান করেছিল কোনদিন সংশোধন করেছেন? অবশ্যই কোনদিন করেন তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধান ছিল না, বেনিফিট করে নাই, ওটা করতে বাধ্য হয়েছিল, বাধ্য না। আমি বলি আমি এই কথা অনেকদিন কষ্ট, অনেকদিন মানে 173 দিন হরতাল করতে হয়েছিল, অবশ্যই ছিলাম। এবং জনতার মঞ্চ, আমি অনেক জনতার মঞ্চ আমার দেওয়া না, প্রথম দিন আমি বলেছি, তারপর লাস্ট দিন আমি সভাপতি করেছি, নেতৃত্ব ছিল, সভাপতি করেছি, অস্বীকার আমি করবো না। কিন্তু তার আগে মনে করতে হবে যে বিএনপি 96 সালে 15 সালে নির্বাচন করেছিল সংবিধান সংশোধন করার জন্য, তাদের সংখ্যাগরিষ্ঠ ছিল না বিধায়ী একটা নির্বাচন করে, নির্বাচন করার পর প্রথম সংসদের প্রথম অধিবেশনেই তত্ত্বাবধায়ক বিল পাশ করেছিলেন। তারপরে আমরা ক্ষমতা হস্তান্তর করার তাড়াতাড়ি করানোর জন্য আমরা জনতার মঞ্চ করেছিলাম। উনি ইচ্ছা করলে 1 মাস টানতে পারতো, কিছু মানুষ রক্ষাকার হতে পারতো না। উনি বলেছেন যে হ্যাঁ আমি সংবিধান সংশোধন করে, যেহেতু জনগণ দাবি করেছে তত্ত্বাবধায়ক সরকারের বিনামী সংশোধন পাশ করে 530 তারিখ কথা, আওয়ামী লীগ সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে সরিয়ে এসেছে। এখন যদি ইচ্ছা করে কালকে ফিরে যেতে পারে, এবং আমার মনে হয় উচিত সেটা। আমি বলি আর যে কথাটা বলা যে এই নির্বাচনটা, গত বছর যে নির্বাচনটা হয়েছিল 14 সালে 5 জানুয়ারি, ভুটান আর ভারত ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্র অবজারভার পাঠায়নি। তারা মনেই করেছে এটা কোন নির্বাচন না, একটা নির্বাচন। এখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন তারা এখনো বলে যে বাংলাদেশের 2014 সালের নির্বাচনটা সঠিক হয়নি, সবাই বলে। এটা অস্বীকার করার কোনো ডকুমেন্টেড নাই, এভিডেন্স নাই, এগুলো বলে। আর উনি দুর্নীতির কথা বলছেন, দুর্নীতিতে কিন্তু বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে, এটা কিন্তু রেকর্ডের, এটা কিন্তু রেকর্ড না। মানে অন্য কথাগুলোতে আমি যাচ্ছি, আওয়ামী লীগের কাউকে কিন্তু দুর্নীতির বরপুত্র বলা হয়নি, বিএনপির অনেক নেতাদেরকেই দুর্নীতির বরপুত্র বলা হয়েছে। আমি ওই আলাপে যাব না, আমি আজকে আসবো একেবারেই নির্বাচন, রাজনীতি, আমি এদিকে থাকবো। বিষয়টি হচ্ছে নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার, রাজনীতি একটি গণতান্ত্রিক অধিকার। নির্বাচনে অংশগ্রহণ না অংশগ্রহণ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। বিষয়টি হচ্ছে এই গণতান্ত্রিক অধিকার হরণ করার ক্ষমতা কারণ নাই। তবে আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে, সেটা কি জানেন? সাধারণ জনগণ। সেই সাধারণ জনগণের কাছে দায়বদ্ধতার জায়গাটা পরিষ্কার করা দরকার। আমাদের একটা স্বভাব আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলি, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ভোটের আগে আমরা জনগণের কাছে যাই এবং কি রিকশালার কাছে গিয়ে তাকে মা ডাকি, বাপ ডাকি, ভাই ডাকি, বোন ডাকি, ভোটের পরে আমরা তারা চিনি না। এমপি সাহেবরা এলাকায়, এখন দেখবেন সবাই এমপি সাহেবরা সব এলাকায়, সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এলাকায় ভোট হয়ে যাক আর এমপি সাহেবদের এলাকায় খবর নেই, ঢাকায় বসে ওনারা ব্যবসা করেন। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে সঠিক মনোনয়নের দিকে যেতে হবে এবং এলাকায় যারা উন্নতি করবেন সেই জায়গাটাতে আমাকে যেতে হবে। এলাকায় কিছু কিছু জায়গায় এখন বিশৃঙ্খলা রয়েছে, একই জায়গায় ইজ দ্য সেম প্লেস দেয়ার ইজ আ সেভারাল অ্যাডমিনিস্ট্রেশন, লাইক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে একটা অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সে একটা অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে এমপি সাহেব সে একটা ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এইগুলোকে আমার কাছে মনে হয় ভবিষ্যতে একটা সমন্বয় করতে হবে যে একই জায়গায় এই অ্যাডমিনিস্ট্রেশন গুলাকে আপনি কিভাবে পরিচালিত করবেন। 1 2 নম্বর কথা হচ্ছে আমার মনে হয় বিএনপির উচিত এইসব জায়গা নিয়ে কথা বলা, কারণ এখন সংবিধান সংশোধন করার মতন জায়গায় মানে কিন্তু আমরা নাই। এটা কিন্তু একটা কোনো জোর দাবি নাই বা জনগণের পক্ষ থেকেও কোনো দাবি নাই, এটা কিন্তু রাজনীতি করে কিন্তু মানুষ জনগণের জন্য। সুতরাং এটা যদি জনগণের দাবি হতো অবশ্যই আওয়ামী লীগ এটাকে বিবেচনা নিত, যেহেতু এটা জনগণের দাবি নয়, শুধুমাত্র বিএনপির দাবি, সুতরাং এই জায়গাটা আমার কাছে মনে হয় খুব কনসার্ন হওয়ার কিছু নাই। 1
আর দ্বিতীয় কথা আমি আবারও বলছি, যেখানে ওনারা যাকে আজকে ঐক্যের প্রধান করেছেন তিনি নিজেই বলছেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচন যেতে বা বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন যেতে কোনো সমস্যা নাই, এটি বিবিসির সাক্ষাৎকারে তিনি বলেছেন। তো সুতরাং আমার কাছে যে কথাটি মনে হয় যে নির্বাচন এসেছে, এখন বলা উচিত নির্বাচনের কলা কৌশল নিয়ে কথা বলা উচিত। যেরকম ওনারা দাবি চলেছেন যে নির্বাচনে সেনাবাহিনী দিবে, দ্যাটস another consideration point that they have talked, they can talk to the নির্বাচন কমিশন যে নির্বাচনের সময় সেনাবাহিনী দিবে, সেটি নির্বাচন কমিশনকে আলাপ করতে হবে। সেই সময় যে রুটিন গভর্নমেন্ট প্রধান থাকবে তার সাথে আলাপ করতে হবে। নির্বাচন কমিশন কিন্তু সেনাবাহিনীকে পরিচালনা করে এখতিয়ার নাই, সরকার প্রধানকে অনুমতি নিতে হবে, সেখানটা সরকার প্রধানের কাছে চেতে হবে সেটি। এটি গেল একটি পয়েন্ট। ইভিএম নিয়ে ওনারা কথা বলছেন, ইভিএম নিয়ে আসলে এই জায়গাটা আমারও কথা বলার আছে, কারণ এখানে একটা পাবলিক ওরিয়েন্টেশনের ব্যাপার রয়েছে। কারণ আমাদের দেশে গ্রামে গঞ্জে মানুষ এখনো পর্যন্ত, কিন্তু যদিও আমরা একটি ডিজিটাল যুগে প্রবর্তন ঘটেছে, সবার হাতেই এখন মোবাইল ফোন আছে, কিন্তু তারপরে ইভিএম এ ভোট দেওয়ার একটি মনে হয়, আমার কাছে মনে হয় একটি মানে এখানে প্রশিক্ষণের ব্যাপার রয়েছে। এত সহজ কি, মানে এত তাড়াতাড়ি কি এটা হবে? যদিও অনেকগুলো পাইলট প্রজেক্ট আমরা দেখেছি, কিন্তু সেই জায়গাটাকে আমরা আদৌ এটাকে কতটুকু কনসেন্ট্রেট করতে পারবো সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে। বাট এখন কিন্তু আর সময় নেই নির্বাচন কমিশন সংস্কার করা, এখন কিন্তু আর সময় নেই সংবিধান সংস্কার করা। সুতরাং বিএনপি এখন আলোচনা করতে পারে অন্য কোন স্টেকে, এই জায়গায় আলোচনা করার আর সুযোগ নাই। এর আলোকে কি বলবেন? এর আলোকে বলতে হয় যে তত্ত্বাবধায়ক সরকার আসার কোন সুযোগ এই জন্য নাই, এই কথায় আপনারা আসেন না কেন? কারণ হলো এখানে হাবিব ভাই বললেন যে তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি করা হয়েছিল, জনতার মঞ্চ করে তৈরি করা হয়েছিল, যা যা করার পর হলো, কিন্তু এরপরে যা করা হলো না। কারণ এই নির্বাচনের পরেই যে খায়রুল হক সাহেব, চিফ জাস্টিস সাহেব যে জাজমেন্ট দিলে, জাজমেন্টের আলোকে আদালতের নির্দেশনা হলে তো আর সেইভাবেই সংবিধান সংশোধন হয়েছে। এখন সংবিধান সংশোধন এইভাবে হয়েছে যে একটা দেশে নির্বাচন হবে, স্বাভাবিক নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে নির্বাচনকালীন সরকার থাকবে, নির্বাচনকালীন সরকার তার রুটিন ওয়ার্ক করবে, নির্বাচনকালীন সরকার তার রাষ্ট্রের অন্যান্য দায়িত্ব নির্বাচন পরিচালনা করবে না, শুধু সরকার স্বাভাবিক কাজকর্মগুলি করবে। নির্বাচন করবে নির্বাচন কমিশনার, তো নির্বাচন কমিশনারকে যেই প্রকার সহযোগিতা করার জন্য, যা যা করার জন্য তা করার জন্য করবেন, সেইগুলি কাজ করার জন্য করবেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী যিনি থাকবেন সরকারের নির্বাচনকালীন সরকার, তিনি তো ডিসিএসপি কে ফোন দিয়ে বলবেন না যে নির্বাচনে এই করো সেই করো সেই করো। যদি আপনার সাথে ইন্টারাপ্ট করি, আমাদের দেশে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমাদের ভিতরে মানে এই যে বিশ্বাস অবিশ্বাসের একটি ঘাটতি পড়ে গেছে। ভারতে যখন নির্বাচন হয় তখন 1 মাস ব্যাপী নির্বাচন হয়, এবং এই 1 মাস ব্যাপী নির্বাচনের পুরো ব্যালট বাক্সটাই থাকে হচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু সেখানেও যে ভোট কারচুপি হয় না তা কিন্তু না, সেখানেও ঘটনা ঘটে, কিন্তু সেখানে কিন্তু জনগণের আস্থা আছে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা আছে নির্বাচন কমিশনের। সেই জায়গায় কিন্তু আমাদের নির্বাচন কমিশনের সুন্দর কথা বলছে, সাহেবকে স্যালুট এই কথাটা নিয়ে আসার জন্য। ভারতের নির্বাচনে সরকারি প্রশাসন ভোট চুরিতে সহযোগিতা করেন না। ওখানে মারামারি হলেও দলে দলে মারামারি হয়, আর এখানে সরাসরি প্রশাসন ভার্সেস বিরোধী দল, সরাসরি এখানে প্রশাসন পুলিশ প্রশাসন ভোট কাটতে আমি আপনাকে একটু যদি আমি আপনার কাছে ছোট ভাই হিসেবে একটু সময় চাচ্ছি, আপনারা এই কথাটা যদি আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, আপনারা বলেন যে জিয়াউর রহমান সাহেব একজন কি বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আপনি বলেন, তাহলে আপনারা কেন মানে একটা ব্যুরোক্রেসিকে কেন আপনারা দলীয়করণ করেছেন? প্রথম থেকে তো আপনারাই করেছেন, এটা তো আপনাদের দ্বারাই দলীয়করণ হয়েছে। জিয়াউর রহমান সাহেব প্রথম দলীয়করণ করেছেন, এই রাজনীতি শুরু করেছেন না। আজকে আপনি এই যে প্রশাসনের কথা বলছেন, আপনি প্রশাসনের কথা বলছেন, প্রথম দলীয়করণ শুরু করেছেন আপনারা। আমি এই যে আসেন না, আমি বলি যে নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন, এই যে খুলনা নির্বাচন হলো, রাষ্ট্রের নির্বাচন হলো, রাষ্ট্রের ভোটারদের নিয়ে পাবনাকে থেকে ঢুকানো হলো, নাটোরে ঢুকানো হলো, বগুড়া ঢুকানো হলো, চাঁপানগরে ঢুকানো হলো। এই নির্বাচন কমিশন, বাংলাদেশের নির্বাচন কমিশন যদি অন্য মঙ্গল গ্রহ থেকে যদি মানুষ ধরে নিয়ে আসা যায় থেকে থাকে, বিরোধী দলীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচন সুস্থ করতে পারবেন না, না ধরতে না, কারণ
সরকার তাকে পরিচালনা যেভাবে করবে সেইভাবে হবে। এবার আপনি আসি আমার শেষ করে দেন। এই যে ডক্টর কামাল হোসেনের যে কথা বল, কামাল হোসেন এই কথা বলেন নাই, কামাল হোসেন বলতে পারেন না, কামাল হোসেন এটা রেকর্ডের হোক, এটা ডকুমেন্ট না, উনি বলতেই পারেন না যে দলীয় সরকার ওদের নির্বাচন আমরা আপত্তি নেই, বলতেই পারেন না। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন করবো না বলেই আজকে আমাদের ঐক্য। আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন আমরা উল্লেখ করবেনি, তাহলে এই ঐক্য আসেন না। দ্বিতীয়তে গেল, আর যে কথাটা বলা হচ্ছে ইভিএম এবং এই যে সেনাবাহিনী, এটা এই নির্বাচন কমিশনের সাথে যখন সুশীল সমাজ দেখা করেছে, সমস্ত রাজনৈতিক দলকে দেখা করেছে, তখন বলেছে একটা পর্যায়ে নির্বাচন কমিশন নিজেই বললেন যে ইভিএম ব্যবহার হবে না, যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল সুশীল সমাজ চায় না, এবং সেনাবাহিনী দেওয়া হবে আইন। এখন হঠাৎ করে সিলেটের যেই দেখলো ভোটের ব্যবধান 135 আর 1059 আর 325 আর 1200, তখন চিন্তা করলো যে এখন তো ভোট টিক মারতে হবে, ধানের শীতে চলে যাবে নৌকা, তাছাড়া মানুষ ভোট সেন্টারে আসে, তাহলে এই ভোটে কোনোভাবে নৌকা দিতে পারবে না। এখন উনি 4000 কোটি টাকার মতো উনি প্রজেক্ট নিয়েছেন। আর বাংলাদেশ 4000 কোটি 22 টাকার কথা, যদিও টাকা চুরি করে অর্থনীতি বলেন 4000 কোটি টাকা না, কিন্তু বাংলাদেশের মানুষের 4000 কোটি টাকা বহুত টাকা। তাই বলবো যে এই গরিব দেশের জন্য এখন এই ইভিএম কেনা মানে ষড়যন্ত্র বেড়ে আসুক। আর যে কথা বলা হচ্ছে যে এই যে আমার ছোট ভাই যে কথা বললেন যে বিএনপি, হ্যাঁ 5 বার বিএনপি নাকি চ্যাম্পিয়ন হয়েছে, 5 বার চ্যাম্পিয়ন হয়ে, আমি 3 বার বলছি, আপনি 2 বার বাড়াই বললেন, 3 বার হোক, 3 বার যদি হয়ে থাকবে স্বীকৃতির জন্য ধন্যবাদ। তখন রিজার্ভ ফান্ডে টাকা চুরি হয়নি, চুরি হয়নি, বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয় নাই, এটা উত্তর আমি শেষ করি, ব্যাংক থেকে টাকা চুরি হয় নাই, এটা উত্তর শেয়ার মার্কেট ধ্বংস হয়ে যায় নাই, কয়লা আকাশ ডুবে যায় নাই, পাথর মাটি নিচে ডুবে যায় নাই, এবং আর কয়েকদিন পরে এই যে তেল আছে না, এই কিলো হয়ে যাবে সব, আমি বলবো তারপরে সোনা তামা হয় নাই। আমি বলি যে এই যে দুর্নীতি চ্যাম্পিয়ন তারেক রহমানকে বলা হয়, আমি তো তারেক রহমানের কথা বলিনি, আপনি বললেন। না না, আমি তারেক রহমানের কথা একবার বলি, আমি বলছি দুর্নীতির বরপুত্র বলছি। এখন আপনি তারেক রহমানের কথা বললেন, মানে এটা ঠাকুর ঘরে গেলে আমি বলা না, এটা আমরা বুঝি, মানুষ বুঝতেছে। আমার কথা হলো যে কামাল হোসেন সম্বন্ধে যে কথা বলা হচ্ছে যে উনি একবার ছেড়ে দিয়ে আসলে উনি এমপি হয়েছেন, সেটা আওয়ামী লীগ সরকার আমলে হয়েছেন, অপরাধটা উনার কি, অপরাধ যদি করে থাকে সরকার করেছে। যদি অ্যালাউ করেন না, বিষয়টা হচ্ছে যে দেখেন উনি যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যাওয়া, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক কোন ভোল্টে টাকা রাখে না যে সেখান থেকে টাকা উধাও হয়ে যাবে। হ্যাকিং কিন্তু বিশ্বের অনেক জায়গায় হয়েছে, ফিলিপিনে হয়েছে, আরো বিশ্বের অনেক উন্নত দেশগুলোতে, ইভেন দেন ইউএস এর রিজার্ভ ব্যাংকেও এরকম হ্যাকিং হয়েছে। সেরকম একটি হ্যাকিং পর্যায়ে বাংলাদেশ থেকে একটা অঙ্কের টাকা চলে গিয়েছে। যখন একটি রাষ্ট্র উন্নয়নের মহাসড়কে থাকবে তখন তার অনেকগুলো এলিমেন্ট কিন্তু কাজ করবে। হ্যাঁ, সেখানে কিছু দুষ্কৃতী লোক থাকবে, একটি দল যখন, একটি রাষ্ট্র যখন আগাবে তার সুশাসন থাকবে, সুনীতি থাকবে, তার দুর্নীতিও থাকবে। দুর্নীতি থাকবে না এটা বলাটা অ্যাবসলিউট রং, দুর্নীতি থাকবে। কিন্তু কথা হচ্ছে যে এই কথাগুলো আমার কাছে মনে হয় আমাদের একটু যুক্তি খণ্ডানোর সময় এসেছে। কিরকম, যে এই যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে, হতে পারে এটির সাথে কোনো যোগসাজশ থাকতে পারে, কিন্তু এটির সাথে যে সরকার প্রত্যক্ষভাবে জড়িত এই কথাটি আমার মনে হয় বলা ঠিক হচ্ছে না। আমাকে শেষ করতে দেন। গভর্নর যখন মানে সাংবাদিক সম্মেলন করে যখন বলে আমার প্রধানমন্ত্রী, হ্যাঁ এইভাবে যখন কেঁদে মানে একটা ভূমিকা পালন করতে চায়, তখন যদি সরকার, এখানে আমি একটা কথা বলি, এখানে বিষয়টি হচ্ছে যে বিশ্বের যেরকম ওইখান থেকে কিন্তু অনেক টাকা ফেরত এসছে হ্যাকিং এর মাধ্যমে, কিন্তু অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন বিষয়টি হচ্ছে যে আমি সেই জায়গাটাতে না যাই। তারপরে ব্যাংকের থেকে টাকা লুটপাটের ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু বিএনপির সময় মেজর ঘটনা ঘটেছে রূপালী ব্যাংকে অনেক ঘটনা ঘটেছে। এবং আপনারা জানেন রূপালী ব্যাংক তখন একটি বিদেশি একটি দেশের কাছে হস্তান্তর প্রক্রিয়াও কিন্তু মোটামুটি একটা শেষ পর্যায়ে ছিল। আমি একটুখানি বলি আপনাকে, ব্যাংকের থেকে লোন নেয় মানুষ। এখন বাংলাদেশ যখন উন্নয়ন ঘটছে তখন মানুষের উন্নত দিকের দিকেও যাচ্ছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে। এখন লোন নিয়ে যদি ক্লায়েন্ট ফেরত না দেয়, এটির সাথে কি সরকার জড়িত? অবশ্যই। এটির সাথে কি রাষ্ট্র জড়িত? বেসরকারি ব্যাংক, সরকারি ব্যাংকগুলি সব জায়গায় সরকারের পক্ষ থেকে ডাইরেক্টর নিয়োগ করা হয়, অনেক সব চেয়ারম্যান নিয়োগ করা হয়, তো সেই সরকারে এমপি নিয়োগ করা হয়, সেখানে এমপি দেওয়া হয়, সেখানে সেইখানে টাকা সরকার দেয় না।
অবশ্যই তাই। যদি আমাকে এবং হাজার হাজার কোটি টাকা আমাদের একটুখানি বলা হয়, এই জন্য কি আমাদের বাংলাদেশে দুটি ব্যাংক, যে একটি ব্যাংকের বেসরকারি ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের প্রবক্তা ওনাদের দুজন নেতা, একজন তো এখন খুবই ভোকাল, তিনি একেবারেই বেসরকারি ব্যাংকের নেতা। আপনি খোঁজ নিয়ে দেখেন ওই ব্যাংকেই সবচেয়ে বেশি চুরি হয়েছে, যদিও সরকারি ব্যাংকের কথা বলেন, ওই ব্যাংকেই সবচেয়ে বেশি চুরি হয়েছে। আমার কাছে কথা হচ্ছে ক্লিয়ার করুন, ন্যাশনাল ব্যাংক, যে ব্যাংক আমি থেকে তো বললাম মোর্শেদ খানের পরিচালিত ছিল, আরেকটি আব্দুল আল মিন্টু এই সরকারের আমলে হয়েছে। কথা হচ্ছে যে আব্দুল আল মিন্টু এখনো পর্যন্ত প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, আপনার কি বলে ন্যাশনাল ব্যাংক। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবে। আমার টোটাল 3 মিনিট। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সাহেব, আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম। বিরতির পূর্বে আমরা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের আলোচনার শুরুতেই কিন্তু জাতীয় ঐক্য নিয়ে আলোচনা আসছিল। আমরা যতটুকু জানি যে বাংলাদেশে জোটের রাজনীতি শুরু হয় কিন্তু 1954 সালে এবং যুক্ত ফ্রন্টের ঐতিহাসিক নির্বাচনের জয়ের মধ্য দিয়ে। কিন্তু বর্তমানে যে জাতীয় ঐক্য হয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটা জগা খিচুড়ি মানে হয়েছে। আমি কিন্তু প্রথম থেকে বলছি যে এটিকে কেউ নেতিবাচক হিসেবে নিচ্ছে, কেউ ইতিবাচক হিসেবে নিচ্ছে। আমি যদি রাজনীতিকে চিন্তা করি কারণ আমি এটাকে দেখেন, আমি বলি আপনাকে, ডক্টর কামাল হোসেনের একটি সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ার, তিনি ইলেকশন করেছেন 6,500-এর বেশি ভোট পায়নি, এটা তার ইতিহাসে নাই। বি চৌধুরী সাহেব হায়েস্ট ভোট পাইছেন 4,500, এরকম ইলেকশনও না আছে। তো আমার কাছে কথা হচ্ছে যে এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে তাদেরকে নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু আছে, এটি আমার কাছে মনে হয় না। তবে আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু নেতারা আছে যারা, আমি একটুখানি আমি শেষ করে নিই সেন্টেন্সটা, নালে অসম্পূর্ণ থেকে যাচ্ছে। অতি উৎসাহী কিছু নেতা আছে যারা এটিকে নিয়ে বারবার কথা বলছে। আমার কাছে কথা হচ্ছে এই ঐক্য নিয়ে আওয়ামী লীগকে মার্কেটিং করার কিছু নাই। ঐক্যর জায়গায় থাকবে। আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল, এই দলটির ঐতিহ্য রয়েছে, এই দলটির একটি শক্ত গণতান্ত্রিক সংগঠন রয়েছে। সুতরাং এই দলটিকে যেভাবেই যাক না কেন নির্বাচন, এই দলটি নির্বাচনে জয়লাভ করবে। অন্যদেরকে নিয়ে মার্কেটিং করার কিছু নাই। আওয়ামী লীগ কি চিন্তিত নাকি? দেখেন, আপনি তো প্রশ্ন করছেন 54 সালের কথা, 1954 সালে যুক্তফ্রন্টের কথা। তো যুক্তফ্রন্টের ইতিহাসে থাকেন না কেন? ইতিহাস কি বলে? ইতিহাস তো বলে যুক্তফ্রন্টের ডক্টর তখন আমাদের শেরে বাংলা ছিলেন, শেরে বাংলার বয়স কত ছিলেন এটাও তো বলতে হবে। হাবিব ভাইরা জানেন শেরে বাংলার বয়স 80 আপ ছিলেন এবং 80-র উপর একটা বয়স্ক লোক। তখন উনি রাজনীতি ছেড়েই দিয়েছেন। উনার তো আর এই দেশে রাজনীতি করার জন্য কোনো যোগ্যতাই ছিল না, বয়স্ক কোনো কিছুই উনি পাচ্ছেন। তখনও উনাকে যুক্তফ্রন্টে এনে নির্বাচন করানো হয়েছিল এবং সেই সময় যুক্তফ্রন্ট ক্ষমতায় গিয়েছিল। আর ওই সময় যুক্তফ্রন্টের এই যুক্তফ্রন্ট ঐক্য হওয়ার ফলে তখনকার দল যেটা ছিল মুসলিম লীগ অনেক কথা বলতো যে এইরকম হয়েছে সেই রকম হয়েছে। এখন আমি বলবো না যে মুসলিম লীগের মতো আওয়ামী লীগও সেই রকম কথা বলছে, সেরকম না, কিছু কথা তো বলবেনি, বলার জন্য বলতে হয়। আর একটা বিরোধী দল, একটা মানে আওয়ামী লীগের অপোজিট যারা বিরোধী, তারা বিএনপির নেতৃত্ব ওনারা নিচ্ছেন, তাহলে তো এটা বলবেনি। আর বিএনপির সাথে লোক যে নাই, দেশের জনগণ নাই, এই কথা বলা যাবে না। বিএনপির সাথে 100% আছে, 40% হোক আর 45% হোক, 50% এইরকম লোকের সমর্থন বিএনপির সাথে আছে, আওয়ামী লীগের সাথে আছে। নির্বাচনে হয়তো কোন কেন্দ্রে কোন এমপি সাহেব 10,000, 20,000, 2,000 এরকম ভোটের ডিফারেন্স হবে যদি সুষ্ঠু ভোট হয়, সুষ্ঠু নির্বাচন হয়। তো বিএনপির সাথে যদি ওই কামাল সাহেব পাইছেন 4,000 ভোট, 5,000 ভোট, আর বদরুদ্দোজা সাহেব পাইছেন 4,000 ভোট, এইগুলি কোনো কথা না। বিএনপির সাথে ঐক্য করছে সামনে নির্বাচনের জন্য। বিএনপির সাথে নির্বাচনটা হবে, যেহেতু বদরুদ্দোজা সাহেব পাস করবেন না, বিএনপি যেখানে বদরুদ্দোজা সাহেব যে নির্বাচনী এলাকায় নির্বাচন করবেন সেখানে বিএনপি ক্যান্ডিডেট দিবেন না, তখনই তো উনি এমপি হয়ে আসবেন। আর পাশাপাশি ডক্টর কামাল সাহেব এরকম একটা দিয়ে দিলে উনি পাস করে আসবেন, এমপি আসবেন,
তাহলে সংসদ হবে, ভালো একটা সংসদ হবে, নির্বাচন হবে। বর্তমান সরকার যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ নির্বাচনে আসবে, নির্বাচনে আসলে বিএনপি আসবে, একটা সরকারি দল বিরোধী দল হবে, সুন্দর দেশ চলবে। আর ডক্টর কামাল সাহেবরা তো মাইট দূর খাই দেয় এরকম না, ধ্বংস করে দিবে না, কাউকে মারবে না, কাটবে না, বদরুদ্দোজা সাহেবরা এরকম নেতৃত্ব দিবে না। এরকম যদি বিএনপি যে নিয়ে বসে আছে, যেমন মনে করেন যে আমাদের তুফাইল সাহেব বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম দিনে 1 লক্ষ লোক মারা যাবে, পরের দিন কত মারা যাবে, কেউ কেউ বলতে 1 কোটি লোক মারা যাবে, বিএনপির সাথে জামাত আছে, মাইট দূর হবে, খুন খারাপ হবে। এখন যদি বিএনপি নেতৃত্ব কামাল সাহেব নেয়, বদরুদ্দোজা সাহেব নেয়, ওনারা যদি নেয় জ্ঞানী গুণীজন বুদ্ধিমান লোক, ওনাদেরকে অপমান করে কথা বলার কিছু নেই। ভোট পাওয়া, নির্বাচনে ভোট পাওয়া, আমি শেষ করি। ভোট পাওয়া, আমিও অনেক কথা বলি না, আমি অল্প কথা বলেছি। নির্বাচন করা, ভোট পাওয়া আর দেশের যোগ্য ব্যক্তি, সম্মানী ব্যক্তি হওয়া, এটা এক জিনিস। ডক্টর কামাল সাহেবকে আপনারা অপমান করে কথা বলবেন না, এই কথা বলবেন না। বদরুদ্দোজা সাহেবকে অপমান করে কথা বলবেন, ওনার দেশের জ্ঞানীজন গুণীজন। অনেক সময় দেখা যাচ্ছে যে এমপি হয়েছে, অনেক মানে গান গায়, নাচে, ও এমপি হয়ে যাচ্ছে, আর মানে লেখাপড়া জানে না, মেট্রিকের সার্টিফিকেট দিতে পারে না, ও এমপি হয়ে যাচ্ছে। আর ডক্টর কামাল সাহেব সারা পৃথিবীর একজন যোগ্য ব্যক্তি, যোগ্য আইনজীবী। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসরা ভয় পায়, জাস্টিসরা যাকে অত সম্মান করে, এত জ্ঞানীজন, সুপ্রিম কোর্টের হাইকোর্টে যারা এত ভয় করে, সমস্ত দেশ পৃথিবীর মানুষ সম্মান করে, ওনাকে অপমান করে কথা বলার দরকার। উনি যে কথাটা বোঝায়, এই কথার সাথে আমি একমত। এটা ভোটের সাথে সম্মান, অনেক তাহলে আগ্রহ নাই। আমি প্রিন্সিপাল, আমার সম্মানটা কোথায়? তাহলে বলবে যে ডক্টর আনোয়ার সাহেব এমপি, তারা দেশে মেম্বার। এবং দেখেন এই দেশে এই পার্লামেন্ট যে কথা বলছেন, কথা আমি আর একটু বলি, মানুষ কেন ভোট, মানে উনাদের ভোট এইটাই ক্লিয়ার করতে, ওনারা ভোট পায় না, আমি ভোট পাই না, আমি একটা দল করবো, দল করে আমি ভোট পাবো না। কারণ হলো আমার তো দুধ খাওয়ানোর নল নাই। আওয়ামী লীগ বিএনপি দুধ খাওয়ানোর নল আছে, নলের মধ্যে একটা ওয়ার্ডের, উনি যে কথাটা বললেন ওনার কথার সাথে আমি একমত, যে কথা বলছেন। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে প্রধানমন্ত্রী নিয়োগে গিয়ে এই লোকগুলি সম্বন্ধে যে বিশ্রী ভাষায় কথা বললেন, দেশ জাতি এটা কোনোভাবে গ্রহণ করেনি। আর বিএনপি আজকে বলতে বিএনপি গার্জিয়ান নেই, বিএনপি তাদের কাছে গার্জিয়ান মানতে গেছে। আমার কথা হলো দেশের রাজনীতি সজ্জন মানুষকে ফিরিয়ে আনার জন্য, একটা সুন্দর পার্লামেন্ট তৈরি করার জন্য, একটা দেশকে সুশাসন দেওয়ার জন্য, একটা দেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বিএনপির মতো এত বড় একটা দল যদি এই সমস্ত সম্মানীয় ব্যক্তিদের কাছে গিয়েই থাকে, তাহলে তাদেরকে খারাপ না বলে বিএনপিকে ভালো দেওয়া উচিত। এবং উনি যে কথা বললেন ওই কথা 100% একমত, যে এই সমস্ত লোকজন মিলে যদি একটা জাতির সামনে দাঁড়ায়, এই জাতি এদেরকে গ্রহণ করবে। এদের সে তো অনেক সুন্দর কথা বলছে, আমাকে আপনি অনেক মিলে যাচ্ছেন কেন? ব্যাপারটা জি পাইছেন নাকি আপনি? জি হ্যাঁ, আপনি সন্ত্রাস নাকি? জি দেখেন, সেখানে এই লোকগুলি যে সরকার গঠন করে, এই যে তুফাইল যে কথা 1 লক্ষ লোক মারবে, কেন মারা যাবে? কেন মারবে? আর এই লোকগুলি যদি সরকার 1 লক্ষ না 1টা লোক মারা যাবে না নাকি? কেন মারা যাবে? আমার কথা শান্তি শৃঙ্খলা থাকবে। এই জন্য আমি বলি, আদালতের ঘাড়ির উপরে দায় না দিয়ে আদালত বলেছিল আরো 2টি নির্বাচন, সংবিধানের সাথে সাংঘর্ষিক যুদ্ধ, আরো 2টি নির্বাচন না, আরো 2টি, আর বলতে দেওয়া হবে না, আরো 2টি নির্বাচন, আরো 2টি নির্বাচন হতে পারে, যেহেতু এখনো বাংলাদেশের নির্বাচন কারো সেভাবে দাঁড়ায় না, যদি সংকট মনে করে, সংকট মনে করে নাই। ধন্যবাদ। শেষ কথাটা বলে একটা কথা আমি আপনার সময়, আমার বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ স্যার যে কথা বললেন, আমার ওনার কথার পরে আমার আর কোনো কথা থাকে না। উনি ভালো বুঝে বলেছেন। একটি কথা আমি বলি, প্রতিহিংসা রাজনীতি ছেড়ে দিতে হবে। ধন্যবাদ। আমার এই বাংলাদেশে এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।